নব্বই দশকের গোড়ার কথা। বাংলাদেশের একজন হেডমাস্টার মশাই, নাম আব্দুল হাকিম সাহেব। তিনি একদিকে যেমন ছিলেন বিনয়ী ভদ্র, তেমনি অন্যদিকে ছিলেন সাহসী নির্ভীক। তার গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। কদম নামে অসহায় এক যুবক ছিল তার গ্রামে। একসময় এই যুবকটির অবস্থা বেশ ভালোই ছিল, সচ্ছল পরিবার। কিন্তু মা বাবা মারা যাবার পর যুবকটির অবস্থা ভীষণ খারাপ হলো। জমি জায়গা যা ছিল তা অন্যেরা দখল করে নেয়। এবারই সে বাড়ির গোয়াল ঘরে খড়ের গাদায় যুবকটির দিনরাত কাটত। চেয়ে চিনতে যুবকটির খাবার জুটত, কিন্তু তা সত্ত্বেও প্রায়ই সে চুরি করত। অন্য কিছু নয়, চুরি করত খাবার। বিভিন্ন বাড়ির রান্নাঘরে ঢুকে সে চুরি করে খাবার খেয়ে আসতো। আর এক সময় তার এই কাজের জন্য গ্রামের গৃহস্থ বাড়ির মানুষজন ক্রমশ ক্ষেপে উঠল। একদিন তারা কি করলেন, তারা সবাই মিলে চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার চাইলেন। চেয়ারম্যানের হুকুমে কদমকে ধরে নিয়ে আসা হলো। শুরু হলো বিচার সভা। বিচারে রায় দেয়া হলো যে কদমের জিভটাকে সামনে থেকে কেটে নেওয়া হোক, যাতে সে কখনো অন্য বাড়ির খাবার চুরি করে খেতে না পারে। খবরটা দ্রুত পৌঁছে গেল হেডমাস্টার মশাই সেই আব্দুল হাকিম সাহেবের কানে। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ছুটে আসলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে জিভ কেটে নিলে কদম না খেয়ে মারাও যেতে পারে, অথচ এই বিচার সভায় তাকে বাঁচানো বড় মুশকিল। তবু তিনি একটা শেষ চেষ্টা করলেন। সবাইকে অবাক করে দিয়ে বিচারের রায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন। তিনি বললেন, দেখুন, জিভ কেটে নিলে তো কদম আর কখনো কথা বলতে পারবে না। আমরা তো ভাষার জন্য লড়াই করেছি, বুকের রক্ত দিয়েছি, আর আজ আমরাই কিনা স্বাধীন বাংলাদেশে একজন মানুষের ভাষা কেড়ে নিচ্ছি। কদমের মায়ের ভাষা কেড়ে নেওয়ার অধিকার কি আমাদের কারো আছে? কদম যদি আমাদেরই কারণে তার মাতৃভাষা হারিয়ে ফেলে, সে তো হবে আমাদেরই বড় লজ্জা। হেডমাস্টার মশাইয়ের কথা শুনে গ্রাম শুদ্ধ সমস্ত লোক একেবারে নিশ্চুপ। হেডমাস্টার মশাই সেদিন কদমকে বাঁচিয়ে দিয়েছিলেন। আসলে কি জানেন, আমাদের মাতৃভাষাকে জড়িয়ে আছে আমাদের এক গভীর আবেগ। এই আবেগ মানুষের চরিত্রকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। যেমন মাতৃভাষার প্রতি আবেগ ওই গ্রামটির সমস্ত মানুষদের চরিত্রকে পরিবর্তিত করেছিল। এই আবেগ মহৎ, মহান। মাতৃভাষা আর মাতৃভাষার সঙ্গে জড়িয়ে থাকা আমাদের এই আবেগ, আমাদের এই ভালোবাসার উদযাপন আজ 21শে ফেব্রুয়ারিতে। সারা পৃথিবী জুড়ে এই দিনটিতেই আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হবে। আর এই আন্তর্জাতিক ভাষা দিবস, এই দিনটির জন্য আমরা বাংলাদেশের কাছে চিরঋণী। বাংলাদেশের 52 ভাষা আন্দোলন শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনা। আপনারা সকলেই জানেন যে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাজপথে আন্দোলনে নেমেছিল বাংলার দামাল ছেলেরা। পাকিস্তানি পুলিশ বাহিনীর গুলিতে সেদিন প্রাণ হারিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, আরও কত নাম না জানা কত শহীদ। সেদিন থেকেই 21-এর দৃপ্ত চেতনা। আর পরবর্তী সময়ে সেই 21-এর চেতনাতেই পথ হেঁটেছিল অজস্র অগণিত বাংলা ভাষাভাষী মানুষ। বলা বাহুল্য, 21-এর সেই পথ ধরেই এসেছিল স্বাধীনতা। জন্ম নিয়েছিল বাংলাদেশ নামে এক স্বাধীন দেশ। তা ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই যে 47 সালে দেশভাগের পর থেকেই বাংলা ভাষার জন্য এই আন্দোলনের সূত্রপাত। 1948 সালের 23শে ফেব্রুয়ারিতে করাচিতে পাকিস্তানের আইনসভায় প্রথম যিনি বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম সরকারি ভাষা করার আহ্বান জানিয়েছিলেন, তিনি হলেন ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে পরবর্তী সময়ে 1971 সালের 29শে মার্চ কুমিল্লার বাড়ি থেকে তুলে নিয়ে পাকিস্তান বাহিনীর সেনানিবাসে অকথ্য অত্যাচার চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তা সেই 48-এ ধীরেন্দ্রনাথ দত্তের পথ ধরেই পরবর্তী সময়ে ভাষা আন্দোলনের হাল যারা ধরেছিলেন, তাদের মধ্যেই অন্যতম ছিলেন তৎকালীন যুবনেতা মুজিবুর রহমান। আজকাল তো মুজিবুর রহমানের নাম উচ্চারণ করা বাংলাদেশে বড়ই ঝুঁকিপূর্ণ ব্যাপার। অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে
প্রফেসর ইউনূসের জমানায় বাংলাদেশের জনগণের একাংশ উচ্ছৃঙ্খল উন্মত্ত বেশ কিছু মানুষ মুজিবুর রহমানের নাম নিশানা মুছে ফেলার কি উদ্দাম প্রচেষ্টা চালিয়েছে। এখনও সে প্রচেষ্টা অব্যাহত। আর পাশাপাশি ইউনূস সাহেবের প্রেস বিবৃতিও আমাদের চোখে পড়ে যে তিনি বলছেন যে আমরা এইসব ধ্বংসযজ্ঞ সমর্থন করি না, যদিও এই ধ্বংসযজ্ঞের কারিগরদের বিরুদ্ধে তিনি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এসব কিছু দেখে শুনে সত্যি আমরা বিস্মিত। আমার তো মনে হয় যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির যে ধ্বংসকারী মানুষগুলো, তারা আজকে এই ভাষা দিবসে তারা হয়তো নতুন কোনো ন্যারেটিভ তৈরি করবে। ইতিমধ্যে তারা দেশের রাষ্ট্রপতিকে শহীদ মিনারে যেতে নিষেধ করেছে বলে সোশ্যাল মিডিয়ায় খবরও বেরিয়েছে। যদিও অনেক আগে থেকেই একটা বিকৃত প্রচার আছে যে ভাষা আন্দোলনে মুজিবুর রহমানের কোনো ভূমিকা ছিল না, কারণ আন্দোলনটা ছিল কেবলমাত্র ছাত্রদেরই স্বতঃস্ফূর্ত আন্দোলন। অনেকে এক ধাপ বাড়িয়ে একথাও বলেছেন যে শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের বিপক্ষে ছিলেন। আর এইসব বিষয় নিয়ে আপনি যদি প্রশ্ন করেন, আমি নিশ্চিত সরাসরি উত্তরও আপনি পেয়ে যাবেন। আর সেই উত্তর এরকমটাই হবে যে বাংলাদেশে নয়, পাকিস্তানের মহাফেজখানায় আপনি যান, তাদের বক্তব্যের সমর্থনে সমস্ত প্রমাণ নাকি সেখানে সুরক্ষিত আছে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। একটা কথা ঠিকই যে ভাষা আন্দোলনের উত্তাল সময়ে ১৯৫০ সাল থেকে ১৯৫২ সাল, ৫০, ৫১, ৫২ এইসব বছরগুলিতে মুজিবুর রহমানকে কোথাও দেখা যায়নি। ভাষা আন্দোলনের কোনো মিছিলে তাকে হাঁটতে দেখা যায়নি, কোনো সভা সমিতিতে তাকে বক্তব্য রাখতেও দেখা যায়নি, কোনো আন্দোলন সংগঠিত করতেও তাকে সক্রিয় হতে দেখা যায়নি। তাহলে তখন কোথায় ছিলেন মুজিবুর রহমান? এ প্রশ্ন আমারও মনে এসেছিল। প্রশ্ন আসলে তার উত্তর তো খুঁজতেই হবে। দেখুন, ইতিহাসের পাতায় সুস্পষ্টভাবে লেখা রয়েছে যে ১৯৪৮ সালের ২রা মার্চ ফজলুল হক হলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর সেই সভায় উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান সহ শামসুল হক, আবুল কাশেম, রমেশ দাশগুপ্ত, অজিত গুহ প্রমুখ ব্যক্তিরা। এরপরেই পরিষদের কার্যক্রম অনুসারে শেখ মুজিবুর রহমান ফরিদপুর, যশোর, দৌলতপুর, খুলনা, বরিশাল ইত্যাদি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ছাত্রসভায় বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য জ্বালাময়ী বক্তব্য রাখেন। ১১ই মার্চ দেশ জুড়ে হরতাল ডাকা হলো। অচিরেই হরতালে পূর্ব পাকিস্তানের বিভিন্ন জায়গা ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠল। আর ঠিক তখনই ভাষা আন্দোলনে সক্রিয় হয়ে ওঠার জন্য শেখ মুজিবুর রহমান তাকে পুলিশ গ্রেপ্তার করল। কিন্তু অল্প কয়েকদিন পরে জেল থেকে মুক্তি পেয়ে তিনি আবারও ঝাঁপিয়ে পড়লেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কর্মসূচি বাস্তবায়নে। ইতিমধ্যে ১৯শে মার্চ মুসলিম লীগ দলের প্রতিষ্ঠাতা নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তার সেই বক্তব্যের কয়েকদিন পরে ফজলুল হক হলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ছাত্রসভায় মুজিবুর রহমান তার বক্তব্যে পরিষ্কার বললেন, বাংলা ভাষা শতকরা ৫৬ জন লোকের মাতৃভাষা। পাকিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র, সংখ্যাগুরুদের দাবি মানতেই হবে। রাষ্ট্রভাষা বাংলা না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব, তাতে যাই হোক না কেন আমরা প্রস্তুত আছি। এরপর ভাষা আন্দোলনের বিভিন্ন ছাত্রসভায়, বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনকে ক্রমশ শক্তিশালী করে তোলার লক্ষ্যে কাজ করে চললেন। কিন্তু পাকিস্তান সরকার তার এই কাজকর্মকে মোটেই ভালো চোখে দেখল না। ১৯৪৯ সালের অক্টোবর মাসে পাকিস্তান সরকারের পুলিশ বাহিনী তাকে আবারও গ্রেপ্তার করল। তিনি জেলে গেলেন ঠিকই, কিন্তু ভাষা আন্দোলন থেমে রইল না। তিনি গ্রেপ্তার হওয়ার তারপর থেকেই সেই আন্দোলন দ্রুত গণ আন্দোলনের রূপ নিয়ে শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, সারা পূর্ব পাকিস্তান জুড়ে সেই আগুন, লেলিহান আগুনের মতো সেই আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ল।
তা প্রাথমিক স্তরে সেই আন্দোলনের রূপকার শেখ মুজিবুর রহমান হলেও ক্রমশ আন্দোলনের প্রধান চালিকা শক্তি হয়ে উঠল ছাত্র ও তরুণরাই। জেলবন্দি থাকার কারণে মুজিবুর রহমান সেই আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করতে পারেননি, কিন্তু প্রতি মুহূর্তে আন্দোলনের নেতৃত্বের সাথে তার যোগাযোগ ছিল নিবিড়। শুনলে অবাক হবেন যে জেলবন্দি থাকা অবস্থাতেই তিনি ভাষা আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে বহু নির্দেশ তৎকালীন ছাত্র নেতৃত্বকে তিনি পাঠিয়েছিলেন। ভাষা সৈনিক গাজীউল হক তার স্মৃতিকথাতে লিখেছেন, 1949 সালের অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়ার পর জনাব শেখ মুজিবুর রহমান 1952 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলে আটক ছিলেন। ফলে স্বাভাবিক কারণেই 52 সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা জনাব শেখ মুজিবুর রহমানের পক্ষে সম্ভব ছিল না। তবে জেল থেকেই তিনি আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। 1952 সাল ফেব্রুয়ারি মাস, দ্বিতীয় সপ্তাহ, শেখ মুজিবুর রহমান ঢাকা জেলের হাসপাতালে অসুস্থ অবস্থায় বিছানায় শয্যাশায়ী। সেই অবস্থাতেই 2-3 জনের ছাত্র নেতৃত্ব তার সঙ্গে দেখা করতে আসলেন। সেখানেই ঠিক হয়েছিল 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে এবং সভা করে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য নতুন সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে। আর এরপরেই 21শে ফেব্রুয়ারিতে তাকে নিয়ে যাওয়া হলো ফরিদপুর জেলে। সেই জেলে থাকাকালীনই তিনি খবর পেলেন যে ঢাকায় ভীষণ গোলমাল হচ্ছে। ছাত্রছাত্রীরা বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে এই দাবি নিয়ে রাজপথ জুড়ে মিছিল করছে। মিছিলে বিভিন্ন স্লোগান উঠছে, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। এই রকম অজস্র স্লোগানে মুখরিত ছাত্রছাত্রীদের সেই দৃপ্ত মিছিল। 21শে ফেব্রুয়ারি সারাদিনটি শেখ মুজিবের কেটেছিল প্রবল উদ্বেগ আর উৎকণ্ঠায়। রাতের দিকে জেলের ডিউটিরত সিপাহীরা তাকে খবর দিল যে পুলিশ বাহিনীর গুলিতে বেশ কয়েকজন ছাত্র মৃত্যুবরণ করেছে। পরবর্তী সময়ে তিনি এ বিষয়ে লিখেছিলেন, 22 তারিখে খবরের কাগজ এলো, কিছু কিছু খবর পেলাম। মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করল। মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। এই ঘটনার দিন চারেক পরেই ছাত্র জনতার প্রবল চাপে শেখ মুজিবুর রহমানকে 26শে ফেব্রুয়ারিতে জেল থেকে মুক্তি দেওয়া হলো। আর খুব স্বাভাবিকভাবেই মাতৃভাষার জন্য তার আন্দোলন তা এরপর চলতে থাকলো। 1953 সালের 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির অনুষ্ঠানে মৌলানা ভাসানীর সঙ্গে তিনিও সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন এবং তিনি তার বক্তব্যে রাষ্ট্রভাষা বাংলার দাবি, বাংলার জন্য তার যে দাবি, সেই দাবি তিনি সুস্পষ্টভাবে জানালেন। অবশেষে পাকিস্তান ভাষা আন্দোলনের সামনে নতি স্বীকার করল। 1954 সালের 7ই মেতে পাকিস্তানের আইনসভায় সেই অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। আর তার সাথে সাথেই এই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে লেখা হয়ে রইল, যা কোনোভাবেই যতই ধ্বংসকার্য পরিচালিত হোক তা কখনোই নিশ্চিহ্ন হবার নয়। বাঙালি বলুন, বাংলাদেশি বলুন, যাই বলুন, তা আসলে সকলেরই দলমত নির্বিশেষে চিরকালীন এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ইতিহাসকে কখনো বদলানো যায় না। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।